সারমন কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদেরকে জানাই সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইতিমধ্যে তোমাদের জীবনের শিক্ষা জীবনের একটি সফল সমাপ্তির পর তোমরা আরও একটি শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছ। আশা করি এই শিক্ষা অর্জনে যত ধরনের সমস্যা বা যত ধরনের সহযোগিতা তোমাদের প্রয়োজন হবে তোমরা আমাদের পক্ষ থেকে অর্থাৎ সারমন কলেজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবে। বলতে গেলে এই যে তোমাদের শিক্ষা অর্জনের যে ক্ষেত্র, এটাই হচ্ছে উচ্চতর শিক্ষা অর্জনের একটি প্রাথমিক ক্ষেত্র। এই প্রাথমিক ক্ষেত্র থেকে তোমাদেরকে তৈরি করে নিতে হবে, অর্থাৎ পরবর্তীতে যাবতীয় যে শিক্ষা তুমি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার এই কলেজ পর্যায়ের ওপর। তাই খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলতে গেলে তোমাদের শিক্ষা জীবনে শুরু হতে যাচ্ছে। তাই তোমাদের এই আগমন, সারমন কলেজে তোমাদের এই আগমনকে আমি স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের এই আগমন যেন শুভ হোক, সফল হোক, গৌরবময় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে পাঠে যাচ্ছি। আজকে আমাদের অনলাইন ক্লাস অর্থনীতি একাদশ শ্রেণী। প্রথমে আমাদের যদি আমরা জানতে চাই অর্থনীতি কি, আমি প্রথমে অর্থনীতির সংজ্ঞা এখন দিব না, যেহেতু অর্থনীতি বিষয় তোমার জানতে গেলে আরও কিছু অর্থনীতির মৌলিক বিষয় তোমার জানতে হবে। ওই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা ভালো ধারণা অর্জন করব তখন আমরা অর্থনীতি কি বুঝতে পারবো। তাই আজকে মৌলিক বিষয় বলতে যেমন আছে অভাব, সীমাহীন অভাব, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, সম্পদ। ঠিক আছে, এই বিষয়গুলো যখন আমরা ভালো করে বুঝতে পারবো তখন আমরা অর্থনীতির সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারবো বা জানতে পারবো অর্থনীতি কি। তাই আমি আজকে অর্থনীতির সংজ্ঞা দিচ্ছি না, আমি আজকে অর্থনীতির একটি মৌলিক বিষয় যেটা তোমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান নামক অধ্যায়ে আলোচনা করা হয়েছে, আমি আজকে ওখান থেকে একটি বিষয় আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে অভাব। অভাব, তাহলে অভাব কি? আমরা সাধারণ অর্থে অভাব বলতে বুঝি কোনো কিছু চাওয়া বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা, তাই না? কিন্তু অর্থনীতিতে অভাব বলতে শুধুমাত্র চাওয়া বা পাওয়ার ইচ্ছাকে অর্থনীতিতে অভাব বলে না। অর্থনীতিতে অভাব শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়। অর্থনীতিতে অভাবের সংজ্ঞা হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজন অথচ হাতের কাছে নেই এরকম দ্রব্য ও সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা অভাব বলছি। তাহলে সেটা হতে পারে, যেমন ধরো একজন ভিক্ষুকের ইচ্ছে হলো সে একটি কম্পিউটার ক্রয় করবে, কিন্তু তার জীবন ধারণের জন্য কম্পিউটার দরকার আছে। তাহলে আমরা তার যে কম্পিউটার কেনার ইচ্ছা বা কম্পিউটার পাওয়ার ইচ্ছা সেটাকে আমরা অর্থনীতিতে অভাব বলবো না। তাহলে সেটা যদি হতো একজন ছাত্র কিংবা একজন ব্যবসায়ী বা একজন শিক্ষক বা একজন ডাক্তার, তাহলে তার ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? অভাব বলতে পারবো। তাহলে ঠিক আছে, অভাবের সংজ্ঞা দাঁড়াচ্ছে জীবন ধারণের জন্য যা কিছু তোমার প্রয়োজন কিন্তু তোমার হাতের কাছে নেই এরকম দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বা ইচ্ছাকে বা চাওয়াকে আমরা অভাব বলবো। অভাব বিচিত্র, আবার অভাব অসীম, অনেক ধরনের অভাব রয়েছে, কিন্তু অর্থনীতিতে অভাবকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে। অভাবের শ্রেণীভাগ করা হয়েছে 3 প্রকার। প্রথমে আসছে প্রয়োজনীয় অভাব, প্রয়োজনীয় অভাব। 2 আসছে আরামদায়ক অভাব, 3 বিলাসজাত অভাব। তাহলে প্রয়োজনীয় অভাব কি জেনে নিই। জীবন ধারণের জন্য যেসব দ্রব্য তোমার অপরিহার্য, যেসব দ্রব্য ছাড়া জীবন ধারণ অসম্ভব, ওই সমস্ত দ্রব্য ও সেবাকে বলা হচ্ছে প্রয়োজনীয় অভাব। প্রয়োজনীয় অভাবকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব, খ হচ্ছে দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব, গ হচ্ছে অভ্যাসগত প্রয়োজনীয় অভাব। তাহলে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব, যেসব দ্রব্য ও সেবা তোমার জীবন ধারণের জন্য অবশ্যই প্রয়োজন, যেসব দ্রব্য ও সেবা ছাড়া তোমার জীবন ধারণ অসম্ভব হয়ে পড়বে, তোমার জীবন চলার পথ রুদ্ধ হয়ে পড়বে বা একেবারে সম্ভব হবে না, প্রায় অসম্ভব হয়ে পড়বে, তাকে আমরা বলছি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব। যেমন খাদ্য,
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এসব হচ্ছে তোমার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব। এইসব 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 দ্রব্যগুলো ছাড়া তোমার জীবন ধারণ অসম্ভব হয়ে পড়বে। এরপর আসছে দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব। তোমার দক্ষতা জীবন চলার পথে তোমাকে নিজেকে পারফেক্ট করার জন্য বা নিজেকে দক্ষ করার জন্য কিছু অভাব তুমি বোধ করো, কিছু অভাব তুমি ফিল করো, সেগুলো হচ্ছে দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব। যেমন সেটা হতে পারে পুষ্টিকর খাদ্য, তারপর উচ্চতর শিক্ষা, এ ধরনের বিষয়গুলো হচ্ছে দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব। তারপর আসছে অভ্যাসগত প্রয়োজনীয় অভাব। অভ্যাসের কারণে কিছু বিষয় তোমার অভ্যাসে পরিণত হওয়ার কারণে তুমি যে দ্রব্যের অভাব বোধ করো সেগুলোকে বলা হচ্ছে অভ্যাসগত প্রয়োজনীয় অভাব। যেমন সেটা হতে পারে যেমন নিয়মিত চা পান করা, তারপর আসছে তোমার বই পড়া, বা যে ধরনের অভ্যাসগুলো তুমি সবসময় আয়ত্ত করো, যে ধরনের অভ্যাসগুলো তোমার চরিত্রে আছে বা যে অভ্যাসগুলো তোমার আছে, সেটার জন্য ওই অভ্যাসগত কারণে তুমি যে সমস্ত দ্রব্যের অভাব বোধ করো তা হচ্ছে তোমার অভ্যাসগত প্রয়োজনীয় অভাব। এরপর আসছে প্রয়োজনীয় অভাবের পর আরামদায়ক অভাব। তোমার জীবনযাপনে বা আরামদায়ক জীবনযাপনের জন্য যে সমস্ত দ্রব্যের অভাব আমরা বোধ করি, যে সমস্ত দ্রব্য থাকলে আমার মনে হয় আমি খুব আরামদায়ক অবস্থায় আছি, সেগুলোকে বলা হবে আরামদায়ক অভাব। যেমন সেটা হতে পারে দামি আসবাবপত্র, দামি গাড়ি, তারপর হতে পারে খুব ওয়েল ফার্নিশড একটা রুম, এই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে আরামদায়ক, যেগুলো তোমার কমফোর্টেবল, যে বিষয়গুলো শুধু তোমার আরামদায়ক দ্রব্যের জন্য তুমি অভাবগুলো তুমি চাইবে তোমার জীবনকে আরামদায়ক করার জন্য, জীবনকে সহজ করার জন্য, সেগুলোকে বলা হচ্ছে আরামদায়ক অভাব। এরপর আসছে বিলাসজাত অভাব, লাক্সারিয়াস ওয়ান্স, যেটা তা হচ্ছে বিলাসজাত দ্রব্য বলতে তোমার বিলাস জীবনযাপনের জন্য বা সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য তুমি যে সমস্ত দ্রব্যের অভাব, যে সমস্ত দ্রব্য, যে সমস্ত বিষয়ের তুমি যে সমস্ত বিষয় বা যে সমস্ত দ্রব্যের অভাব বোধ করো তা হচ্ছে বিলাসজাত অভাব। সেটা হতে পারে প্লাজমা টিভি, এয়ার কুলার, তারপর হতে পারে খুব দামি আসবাবপত্র, তাও ওয়েল ফার্নিশ রুম, যেগুলোকে বলা হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। তাহলে আমরা অভাবের শ্রেণীবিভাগ দেখলাম 3 প্রকার। প্রয়োজনীয় অভাব, তার মধ্যে প্রয়োজনীয় অভাবকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব, দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব, অভ্যাসগত প্রয়োজনীয় অভাব, এবং আছে আরামদায়ক আর বিলাসজাত দ্রব্যের অভাব। তাহলে এখন বুঝতে পারছো অর্থনীতিতে অভাব বিষয়টি কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আরেকটু বিস্তৃত পরিসরে বোঝার জন্য আমি অভাবের কিছু বৈশিষ্ট্য এখানে লিখেছি। অভাবের কিছু বৈশিষ্ট্য, প্রথমত অভাব অসীম। অভাব অসীম অর্থাৎ অভাবের কোনো সীমা নেই। একটি অভাব পূরণ হলে তোমার সাথে সাথে আরেকটি অভাব দেখা দেয়। যেমন তোমার বস্ত্রের অভাব যদি পূরণ হয়, তোমার খাদ্যের অভাব দেখা দিবে, খাদ্যের পর তোমার শিক্ষার অভাব আছে, শিক্ষার অভাবের পর দেখা যাবে এভাবে ঘুরে ফিরে একটার পর একটা অভাব আসতেই থাকবে। অর্থাৎ কি, অভাবের শেষ নেই, অভাব একটার পর একটা আসবেই, তাই বলা হচ্ছে অভাব অসীম। আবার বিশেষ অভাব পূরণযোগ্য। অভাব অসীম কিন্তু নির্দিষ্ট বা সীমিত সম্পদের সাহায্যে তোমার নির্দিষ্ট অভাব পূরণযোগ্য, তাই বলা হচ্ছে বিশেষ অভাব পূরণযোগ্য। অভাব পরস্পরের পরিপূরক। দেখা যায় অভাব পরস্পরের পরিপূরক, অর্থাৎ একটা অভাবের সাথে, একটা দ্রব্যের অভাবের সাথে আরেকটা দ্রব্যের অভাব সম্পর্কিত। যেমন সিম, মোবাইল ও সিম, মোবাইল ছাড়া কি সিম চলবে? বা সিম আর সিমকে তুমি আলাদা করে রাখলে বা মোবাইলকে আলাদা করে রাখলে দুটা কি এই দুইটা বিষয়কে বলা হচ্ছে পরস্পরের পরিপূরক, অর্থাৎ একটি ছাড়া আরেকটি সম্ভব না, দুটি সমানভাবে লাগবে। তাহলে আমি মোবাইল নিলে আমার সিম কার্ড নিতে হবে, আবার সিম কার্ড নিলে আমার মোবাইল নিতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে এই দুটি দ্রব্য পরস্পরের
পরস্পরের পরিপূরক। একটা দ্রব্যের জন্য আরেকটা দ্রব্যের অভাব তোমার অবশ্যই লাগবে। যেমন এই হোয়াইট বোর্ডের জন্য এই মার্কারটি লাগবে, তাহলে এই হোয়াইট বোর্ডে লেখার জন্য আমার অন্য কিছু নেই, অর্থাৎ এই মার্কারটা এখানে লাগবেই। তাহলে এই দুটা হোয়াইট বোর্ড আর মার্কারকে বলা হচ্ছে পরস্পরের পরিপূরক। তাহলে বলা হচ্ছে অভাব পরস্পরের পরিপূরক। অভাব পূরণের বিকল্প উপায়। অভাব পূরণের ক্ষেত্রে আবার বিকল্প উপায় রয়েছে। যেমন অভাব পূরণের বিকল্প উপায় হচ্ছে, যেমন চিনির পরিবর্তে আমি যদি গুড় ব্যবহার করি, তাহলে চিনির কাজটি করবে কে? গুড়। তাহলে আমি চিনির পরিবর্তে যদি কোনো কারণে দাম বেড়ে যায় চিনির, তখন আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারবো। আবার চার পরিবর্তে কফি, তারপর বিভিন্ন ধরনের কলম রয়েছে, কলমের মধ্যেও তুমি একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ দুইটাই একই কাজ করবে, যার কারণে বলা হচ্ছে অভাব পূরণের বিকল্প উপায়, অর্থাৎ অভাব পরস্পরের বিকল্প হতে পারে। এরপর হচ্ছে অভাব অনুকরণীয়। কিছু কিছু দ্রব্যের অভাব শুরু হয় অনুকরণ থেকে বা পরস্পর দেখাদেখির কাছ থেকে। সেটা হতে পারে নতুন পোশাক, দামি মোবাইল সেট, তারপর হতে পারে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সামগ্রী, যেগুলো মানুষ একে অপরের কাছ থেকে দেখে এই ধরনের অভাবগুলো সৃষ্টি হয়। তাহলে বলা হচ্ছে অভাব অনুকরণীয়। পরিবর্তনযোগ্য অভাব আবার স্থানকাল পাত্রভেদে অভাব পরিবর্তন হতে পারে, অভাবের পরিবর্তনযোগ্যতা রয়েছে। তাহলে এখন অভাবের বৈশিষ্ট্য কী দাঁড়াচ্ছে? অভাব অসীম, বিশেষ অভাব পূরণযোগ্য, অভাব পরস্পরের পরিপূরক, অভাব পূরণের বিকল্প উপায়, অভাব অনুকরণীয়, পরিবর্তনযোগ্য অভাব। ঠিক আছে, তাহলে আমরা আজকে আর বেশি দূর পড়ব না। তোমরা বাসায় বসে এই অভাব কী এবং অভাবের শ্রেণীবিভাগ, অভাবের বৈশিষ্ট্যগুলো বাসায় বসে একবার অনুশীলন করবে, একটু আয়ত্ত করার চেষ্টা করবে। আজ এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, তারপর আমরা অর্থনীতির সংজ্ঞায় যাব। বাস্তবে কি অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান। তুমি যদি অর্থনীতির বিষয়গুলোকে বাস্তবতার সাথে একটু সম্পৃক্ত করার চেষ্টা করো, তাহলে বিষয়টি তোমার কাছে জটিল মনে হবে না, বিষয়গুলো তুমি খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।